পুনঃপ্রচার। গড্ডালিকার চিন্তার দ্বারা নিজেকে ব্যবহৃত হতে না দিয়ে নিজের চিন্তাকে প্রতিষ্ঠিত করা। ভুল বুঝলাম। চিন্তার দ্বারা সত্য প্রতিষ্ঠা, কানে তালা ধরানো জনমতের বিস্ফোরণ, সেটাই একমাত্র সত্য নয়। কেননা স্রোতের ঢেউয়ের মতো ওরা সে যায়, হাসে কাঁদে, নিজেই নিজেকে আহত করে বিলীন হয়ে যায়। কেউ যেন মনে না করেন কালো বা সাদা নিয়ে আমি চিৎকার করছি, তা নয়। যা ঘটেছিল অথচ যা বলা হয়নি তাই নিয়ে আলোচনা করছি আমি। এক নিগ্র যখন এক শ্বেতাঙ্গিনীর সাথে প্রেম করে, প্রেম একান্ত ব্যক্তিগত, মেনে নিয়েও আমরা জানি প্রেমের চরম মুহূর্তে সেই লোকটি ভুলতে পারে না যে সে কৃষ্ণকায়। পারে না যে তা নয়, অনেকেই হয়তো পারে, কিন্তু পারে না এমন লোকের সংখ্যাও কম নয়। কোথা থেকে জেগে ওঠে এক প্রতিশোধ স্পৃহা কেউ জানে না, কিন্তু ওই স্পৃহাটা আসে। আমরা জানি কি করে আসে। আমি এক হিন্দুকে জানি, সে এক মুসলমান মেয়ের সাথে মানসিক ও শারীরিক দিক থেকে যুক্ত ছিল। একদিন মেয়েটির সাথে সে কোনো কারণে হোক তার সম্পর্ক ছেদ হয়। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন এমন হলো। সে বলেছিল, আরে ধুর মশাই, মেয়েটা নেড়েদের কোনো কাণ্ডজ্ঞান আছে? ওরা নিকে করে হারেমের বিবি সব। চরম মুহূর্তে যখন তার মন দুর্বল, তখন মনে হলো মেয়েটি মুসলমান। একবারও মনে হলো না মেয়েটি তার প্রেমিকা, তার একান্ত নিজের ছিল কয়েকদিন আগে। লোকটি যখন মনের দিক থেকে নিঃসঙ্গ, তখনই তার ঘুমন্ত সংস্কার মাথা চারা দিয়ে জেগে ওঠে। সংস্কার বড় সাংঘাতিক বস্তু। মনে হয় সংস্কার কিছুই না, তত্রাচ চরম মুহূর্তে ওটা নখ দাঁত বের করে প্রকাশিত হয়। মানুষ কখনো তার র্যাশিয়াল কালচারের বাইরে নয়, সে জাতির অন্তর্গত। তাদের ভীষণ ভয়ঙ্কর সব স্মৃতি, সব বিশেষ বিশেষ স্নোবেরি টোবো ফ্যাটস, সব একটি মানুষের মধ্যে থেকে প্রকাশ পায় না। তত্রাচ কখন যে প্রকাশ পাবে তাও কেউ জানে না। ফিলিস্তিনদের সাথে তার বিপরীত নরগোষ্ঠীর লড়াই সাম্যনকে জন্ম দিয়েছিল। গলিয়ামের বিপরীতে উঠে এসেছিল ডেভিডও। দুর্যোধনের বিরুদ্ধে পেশিবহুল হিংস্র ভীম। একটির পর একটি দাঙ্গা স্মৃতির দ্বারা তাড়িত হয়ে গৃহচ্যুত, রক্তাক্ত, আহত হয়ে একজন মোটামুটি স্বাভাবিক হিন্দু মনের গভীরে মুসলমান মাত্রই ঘৃণা করে কম বেশি। চরম মুহূর্তে এলে সেই ঘৃণা তীব্র রূপ নিয়ে প্রকাশ পায়। কেননা ধর্ম বিভেদ এত বেশি তীব্র হয়ে বাঁচত না যদি না তার ভিতরে জড়িত থাকত আলাউদ্দিনের অত্যাচার, জহরবত পদ্মিনীর আত্মহত্যা। রেনেসাঁসের সময়ে হিন্দু রিভাইভ্যালিজম, রাজপুতের জীবন সন্ধ্যা, কিংবা মহারাষ্ট্রের জীবন প্রভাত, আর্যভূমির স্বপ্ন, এই সব স্মৃতি আধুনিক কালের এক হিন্দুর জীবনে সংস্কার হয়ে দাঁড়িয়েছে। সংস্কার তাকে তাড়না করে। সে প্রগতিশীল বলে পরিচিত হতে চায়, কিন্তু
সিরিয়াল কালচারের ভীষণ কণ্ঠক তাকে বিদ্ধ করে। অতএব সে খানিকটা প্রগতিশীল, পুরোটা নয়। ঠিক তেমনি আজও আমরা স্বীকার করি বা না করি, আদিবাসীদের সঙ্গে সভ্য মানুষের সম্পর্ক স্বাভাবিকভাবেই জটিল। কেননা ওদের মানুষ বলে ভাবা হয়নি। হোয়াইট ম্যান ইজ বার্ডেনের মতো আদিবাসীদেরও বার্ডেন হিসাবে গণ্য করা হয়েছে। ওরা যে মানুষ, একান্তই স্বাভাবিকতা স্বীকার করা হয়নি। আর্যদেরও আগে যারা এদেশের বাসিন্দা তাদের অনার্য বলা হয় কেন? তারা তো প্রাকার্য। অনার্য শব্দের দ্বারা স্পষ্টতই বুঝিয়ে দেওয়া হলো সারা ভারত দুই ভাগে বিভক্ত, যারা আর্য এবং যারা আর্য নয়। অথচ বেদান্তের সুক্ত সমূহের মধ্যে বারংবার ছায়া ফেলে যাচ্ছে যারা, তারা সেই প্রাকার্য সম্প্রদায়। অরণ্যানীর আরাধনা করত যে আরণ্যক সভ্যতার মানুষরা, তারাই ভারতবর্ষের সভ্যতার স্যাম্পল। তাদের নামে চিহ্নিত হওয়া উচিত ছিল এই দেশ। অথচ বহিরাগত শ্বেতাঙ্গ প্লাবন যখন আদিবাসীদের সরিয়ে দিল, হত্যা করল তাদের সংস্কৃতি, তখন সেই ভীষণ অবস্থার জন্ম হলো। সেই অবস্থাটিকে বোধহয় সন্ধিক্ষণ বলা হয়। সেই সন্ধিক্ষণে কী ঘটেছিল, কী ঘটা উচিত ছিল, দামামা বেজে উঠেছিল প্রথম কোন পক্ষে, তা কেউ জানে না। কিন্তু সত্য ভাষণ যদি অপরাধ না হয়, তাহলে বলি, যে পক্ষ থেকেই যুদ্ধ শেষ বা শুরু হয়ে থাকুক, যুদ্ধের ফসল ছিল দুটি মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। মহাভারতের কথা অমৃত সমান না হতে পারুক, অমৃতের আস্বাদ আছে, তাতে অমৃতের আস্বাদ আছে। কেননা হাজার হাজার মানুষের যুদ্ধ, অবিশ্রান্ত পদচারণা, হাহাকার সবই মহাভারতের পাতায় পাতায়। নিষ্ঠুরতা, পাপ, যন্ত্রণা, নারী এবং জমির জন্য সংগ্রাম, আহার এবং যৌন আহারের জন্য লড়াই, সব কিছুর মধ্যে দিয়ে এক অর্থনৈতিক বিশালতা পেয়েছে। বিশাল এবং বিরাট যা, তাই তো অমৃত। অন্ধকারে একা ভারতবর্ষ, এ কথাই বলে আজ এই